যে উপদেষ্টা মহল ২ ভাগ নাই, ৩ ভাগে হওয়ার কথা এক হিসাবে। কিভাবে ৩ ভাগ হওয়ার কথা? এখানে যে আপনি উপদেষ্টা মহল দেখতে পান আসিফ, নাহিদ, আপনার মাহফুজ, কয়েকজন সমন্বয়ক মিলে একটা টিম কিন্তু আপনার অলরেডি বিপ্লবের পক্ষে কথা বলছে এবং সেজন্য তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। আপনি আসিফ নজরুল, রেজওয়ানা, আপনার এরপর হচ্ছে যে আপনার মাহফুজ আলম, আরো কয়েকজন এখানে আছে যাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা কিছু, কিছু বক্তব্য দিয়েছে যে বক্তব্যগুলো সম্পূর্ণ বিপ্লব বিরোধী কিংবা জনবান্ধব বিরোধী। ২০২৪ সালে আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, এই সরকারটি বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। গত লাইভে আমি গত টকশোতে আমি বলেছি, এই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার হয়ে তারা গায়ে আমলের গন্ধ, রয়ের গন্ধ এবং ভারতের গন্ধ। আমি মনিরুজ্জামান ভাইয়ের কথাগুলো শুনলাম। আমার সাথে আপনার ওনার নেতা জনাব তারেক রহমানের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। তো সর্বশেষ যে স্কাইপিতে কথা হয়েছে, আমি ওনার সাথে ওনাকে ২-৩ টা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে, যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আমি কি তখন ক্ষমতায় আসেন নাই। তো ক্ষমতায় আসেন। তো আমি জিজ্ঞেস করেছি যে বিগত দিনে আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, যে কারণে মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করছে, এর আগে তো আপনারা ক্ষমতায় ছিলেন। তো ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু আপনাদের একই ধরনের কিছু রেকর্ড রয়েছে। তো পরবর্তীতে আপনারা ক্ষমতায় আসলে জনগণের কিভাবে আস্থা অর্জন হবে যে জনগণ আপনারা এমন কাজ করবেন না বা এই ধরনের কর্মকাণ্ড চালাবেন না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, ঘুষ, দুর্নীতি, টাকা পাচার। আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম। এটা ভিডিও কলে কথা হয়েছিল। তো তারপরে উনি বললেন যে, "জনাব মিয়াজি, আপনারা ৩১ দফা ভালো করে পড়লে বুঝতে পারবেন যে আমরা আসলেই বিগত দিনে অনেক ভুল করেছি। অনেকগুলো ভুলের কারণে আমাদের অনেক দলের ক্ষতি হয়েছে। তো আমরা আশা করি সেই ভুলগুলা থেকে আমরা শিক্ষা অর্জন করেছি এবং সেই শিক্ষা থেকে আমরা আমাদের এই সমস্যাগুলো আগামীতে সমাধান করতে পারবো।" এবং উনি এটাই খুব ভালো লেগেছে যে উনি বলেছেন যে, "ভুল আমারও হয়েছে, ভুল অনেকেরও হয়েছে। সে ভুল থেকে আমরা শিক্ষা অর্জন করে সমাধান করতে পারবো।" আমি এই কথাটা এজন্যই বললাম যে আমরা যে তারেক রহমানের কথাগুলো শুনলাম এবং কথাগুলো শোনার পরে যে আসলেই এখন পর্যন্ত তো কোনো আওয়ামী লীগ নেই এবং স্বৈর শাসন নেই এবং বিএনপি খুব ভালোভাবে রাজনীতি করতে পারছে। কিন্তু এখন তারা এখনো ক্ষমতায় যায়নি। ক্ষমতায় যাওয়ার আগে যে অবস্থা তৈরি হয়েছে দেশে, চাঁদাবাজের যে একটা চিত্র তৈরি হয়েছে, এটা এক্সাক্টলি সরাসরি বিএনপি দায়ী। একবারে কোন ধরনের এখানে প্রশ্ন উঠতে পারে না। এবার আপনি সরকারের বিষয় বলেন, সরকারের বিষয় আমি নিয়ে আসতেছি। দেখুন আমি এই একই প্রশ্ন আমি আপনার জাতীয় নাগরিক কমিটি একজন উপদেষ্টাকে, জাতীয় নাগরিক কমিটি একজন কেন্দ্রীয় সদস্য, প্রতিনিধি এবং একজন উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে, "আপনারা তাহলে কি ব্যর্থ হচ্ছেন?" তো বলল যে, "না, আমরা ব্যর্থ হবো কেন? চলতেছে তো। আমরা তো চেষ্টা করছি সকল সমাধান করার জন্য।" তো আমি বললাম যে, "আমি যাত্রাবাড়ি থেকে আপনার গুলিস্তানে আসবো। রাত তখন আপনার সরি, গুলিস্তান থেকে আমি যাত্রাবাড়িতে আসবো। রাত তখন ১২টা বাজে। আমার যেতে ২ ঘন্টা সময় লাগছে। আমি কখনোই শেখ হাসিনার আমলে এই ২ ঘন্টা সময় আমার লাগেনি। তো এত যে আমি এতে বলছি না শেখ হাসিনা ভালো ছিল। তাহলে এই যে জ্যামটা কিভাবে হচ্ছে? এই প্রশাসন কি কাজ করছে না? তার প্রশাসন কাজ না করলে তো আপনারা ব্যর্থ হচ্ছেন। প্রশাসন কন্ট্রোল করতে পারছেন না। তখন একজন বলল যে, যেকোনো একজন উপদেষ্টা বলল যে, "আমরা এক্সাক্টলি চেষ্টা করছি, বাট আমাদেরকে অনেকগুলো দল বা বড় দলগুলো ভালোভাবে সাপোর্ট দিচ্ছে না। তারাও এর জন্য কিছুটা দায়ী।" তখন আমি কয়েকদিন পরে শুনলাম আপনার ডক্টর ইউনূস সকল দলকে ডেকেছে এবং ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার জন্য চিন্তা ভাবনা করছে। এখন আসুন, যে সরকার আসলে কেন এই ধরনের রিস্ক নিচ্ছে না কিংবা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারছে না। আমি আ আ ২ টা পয়েন্ট স্পষ্ট করি। সচিবালয়ে কোথায় আগুন লাগলো না? উপদেষ্টা নাহিদ, উপদেষ্টা আসিফের মন্ত্রণালয়ে আগুন লাগলো। মিডল পয়েন্ট খালি। তাহলে বুঝতে পেরেছেন যে এখানে কারা জড়িত। সচিবালয়ে যদি আপনি সচিবদের পরিবর্তন দেখেন, সচিবরা যে ধরনের মানে পদোন্নতি পেয়েছে। কিন্তু যারা মেয়াদী সচিবালয়ের আগুন লাগার বিষয়টা নিয়ে যে তদন্ত হয়েছে, লুজ কালেকশনের কারণে আগুন লেগেছে, সরকারেতে সন্তুষ্ট সেটা রিজওয়ানা হাসান যিনি উপদেষ্টা রয়েছেন তিনিও জানিয়েছেন। তাহলে আগুন লাগার বিষয়টার সাথে কি নতুন অন্য কারো ষড়যন্ত্র বা সম্পৃক্ততা রয়েছে? আপনি একটু আসিফ নাহিদের বক্তব্যগুলো একটু শুনলে দেখবেন। আসিফ নাহিদ কিন্তু রাজওয়ানার আগে আসিফ কিন্তু নাহিদের বক্তব্য ঠিক আছে, কিন্তু যখন রিজওয়ানা বলছেন যে সরকার সন্তুষ্ট যে তদন্ত প্রতিবেদন এসেছে, তাহলে আসলে এখানে ২ ধরনের বক্তব্য হয়েছে। তার মানে তো উপদেষ্টাদের মধ্যেই তাদের বক্তব্যের কোনো মিল নেই, যেমনটা আওয়ামী লীগের সময় এক্সাক্টলি, হতো। এক্সাক্টলি আমি আপনাকে বলি, একবার স্পষ্ট করে বলি, কোন ধরনের মানে অন্যদিকে পেসিভ না গেলে ডিরেক্টলি বলি। প্রথমত ২০২৪ সালে আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল,
এই সরকারটি বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। গত লাইভে আমি গত টকশোতে আমি বলেছি এই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার হয়ে তারা গায়ে আমলের গন্ধ, রয়ের গন্ধ এবং ভারতের গন্ধ নিয়ে এসেছে। কারণ রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের দোসর, সে দোসরের হাত দিয়ে যদি আপনি শপথ নেন, কিভাবে আপনি চিন্তা করবেন যে একটি বিপ্লবী মানে কাজ করবেন, দেশের সংস্কার করবেন, জনপ্রশাসন সংস্কার করবেন, আইন সংস্কার করবেন, কখনই সেটা সম্ভব নয়। এরপর হয়েছে আপনারা দেখেছেন দীর্ঘদিন থেকে ডক্টর আসিফ নজরুল, রেজওয়ানা, আপনার এরপর হচ্ছে যে আপনার মাহফুজ আলম, আরো কয়েকজন এখানে আছে যাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা কিছু কিছু বক্তব্য দিয়েছে, যে বক্তব্যগুলো সম্পূর্ণ বিপ্লব বিরোধী কিংবা জনবান্ধব বিরোধী। এখন মনে করেন যে তাহলে উপদেষ্টা মহল দুই ভাগ হয়েছে কিনা। আমি স্পষ্ট চিত্র দেখতে পাই এখানে যে উপদেষ্টা মহল দুই ভাগ নাই, তিন ভাগ হওয়ার কথা এক হিসাবে। কিভাবে তিন ভাগ হওয়ার কথা? এখানে যে আপনি উপদেষ্টা মহল দেখতে পান, আসিফ, নাহিদ, আপনার মাহফুজ, কয়েকজন সমন্বয়ক মিলে একটা টিম কিন্তু আপনার অলরেডি বিপ্লবের পক্ষে কথা বলছে এবং সেই জন্য তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। আপনি একটু বিতর্ক তথ্য নিয়ে দেখবেন যে যারা বিপ্লবী, যারা দেশের পক্ষে কথা বলছে, তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। এবং দ্বিতীয়ত দেখেন আপনি এখানে আপনার রাজওয়ানা ইসলাম, আপনার হচ্ছে যে এখানে আপনার ডক্টর আসিফ নজরুল, এখানে আপনার বেশ কয়েকজন উপদেষ্টা একটা পক্ষে কাজ করছে। মানে আমি দেখতে পাচ্ছি আমাদের চিত্র এইভাবে ফুটে উঠছে। এবার সুশীল সমাজ, ডক্টর ইউনূস যখন এসেছিল তখন উনি বলেছিলেন যে আমি যতটুকু জেনেছি ততটা অথেন্টিক কিনা আমি জানি না, যে আমার কিছু পছন্দের লোক আছে তাদেরকে উপদেষ্টা মহলে আমি চাই। দেখুন সেখানে কিছু এনজিও উপদেষ্টা এসেছে, এনজিও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে, কিন্তু এই যে এনজিও উপদেষ্টারা উপদেষ্টা হয়েছেন তাদের নাই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা, নাই কোনো মানে সরকার মানে বিগত দিনের কোনো রাজনৈতিক সরকার পরিচালনার অভিজ্ঞতা। তারা কিন্তু কোনো ধরনের ভাইটাল কোনো রোল প্লে করেননি এই রাষ্ট্রের মধ্যে। তাহলে এইখানে তিন ধরনের উপদেষ্টা পেয়েছি, আমি স্পষ্ট বলছি। এক, বিপ্লবী উপদেষ্টা পেয়েছি আমরা, যারা দেশকে ভালোবাসে, তারা অনেক রিস্ক নিয়েছেন। দুই হচ্ছে তারা একজন উপদেষ্টা পেয়েছে যারা ইন্ডিয়ার পক্ষে, ভারতের পক্ষে, রয়ের পক্ষে কাজ করছে বলে জনগণ বলছে, মিডিয়া মানে, এবং জনগণ সেটা আলোচনা, রাষ্ট্র পরিচালনা বোঝে না, সংস্কার বোঝে না, তারা রাষ্ট্র কিভাবে কন্ট্রোল করতে সেটা বোঝে না, কিংবা কিভাবে আপনার রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো, এই যে মানুষ যা চাচ্ছে আপনার জনবান্ধব সরকার হওয়া, জনবান্ধব হয়ে জনগণের পক্ষে কাজ করা, এই যে তিন ধরনের পক্ষ হয়ে গেছে। আপনি দুইটা পক্ষ বলছেন, আমি দেখতে পাচ্ছি যে স্পষ্ট উপদেষ্টা মহলে তিনটা পার্ট হয়ে গেছে। যে তিনটা পার্ট হওয়ার কারণে কিন্তু আজ যে আওয়ামী লীগ নতুন করে পুনর্বাসনের কথা বলছেন, আপনি কয়েকদিন আগে দেখতে পাবেন, স্পষ্ট দেখতে পাবেন যে সমন্বয়করা বলছে যে আপনার আওয়ামী লীগের আমলে যারা কাউন্সিলর হয়েছে, কাউন্সিলরদেরকে আমরা সাথে চাই। এই যে এই বক্তব্যটা যে কাউন্সিলরদের সাথে চাই, এরা কারা? এরা আওয়ামী দোসরদের, মানে আওয়ামী দালাল, যারা সুযোগ সুবিধা নিয়ে তারা আপনার কাউন্সিলর হয়েছে, তাদের ক্ষমা করে দলে ভিড়ানোর যে চিন্তা ভাবনা, এতে বোঝা যাচ্ছে যে একটি পক্ষ এদের সাথে কাজ করছে। তাহলে বুঝতে পেরেছেন যে দেশে নতুন করে এক ষড়যন্ত্র চলছে যা দৃশ্যমান। আমি দুইটি পয়েন্ট বলে বিশ্বাস করি মনির ভাই। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে বিএনপি যে আওয়ামী লীগে এসে বলতেছে আমরা ভারতের সাথে ভালোভাবে কাজ করতে চাই, ভারত আমাদের বন্ধু। আবার কখনো বলছে যে আমরা আওয়ামী লীগের সাধারণ ক্ষমতা ঘোষণা করলাম, ঠিক জামাতের মতোই। আবার কখনো বলছে যে বঙ্গবন্ধুর ছবি নামানো অসম্মানজনক। আবার কখনো বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এটি রাজনৈতিক একটি দীর্ঘদিনের দল। মানে তাদের যে কথাবার্তার ধরনটা, এই ধরনটা কিন্তু বিএনপিকে যেমন প্রশ্নবিদ্ধ করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের হেল্প করছে। ঠিক সমন্বয় একটা টিম দেখবেন যে একই কথা বলছে, কাউন্সিলরদের আমরা পাশে চাই। এক মিনিট, আপনি বলেছেন আমরা কখনো বলি নাই, কেউ বলে নাই যে আওয়ামী লীগকে আমরা সাধারণ ক্ষমা করেছি, এটা কেউ বলেনি। বলছে যে আমরা কাউকে নিষিদ্ধ করতে চাই না, তাদের আইনগতভাবে বাংলাদেশে বিচার হোক, এবং তারা যদি নির্বাচনে আসছে তাহলে বিচার হলে তো তারা নির্বাচনে আসতে পারবে না, তারা সবাই অপরাধী। এটা মহাসচিব বারবার বলেছে, এটা কৌশলগত কথা। যেহেতু আমরা গণতান্ত্রিক দল, আমাদের মাদার অফ ডেমোক্রেসি। আরেকটা কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন এটা ঠিক। আমি এইখানে ওনার এইখানে এসে 3 বার বলেছি টকশোতে, আজকে না অন্য সময়, যে উপদেষ্টাদের মধ্যে 3টা ভাগ হয়েছে, এটা সত্য কথা। আর ভারতের কথা কিন্তু ওরকম স্পষ্ট বলেনি। যখন জামাত বলেছে তারপরে বলেছে যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক চাই, দাসের বা মতজানু সম্পর্ক চাই না, এরকম কথা বলেছে। ধন্যবাদ। জি জি মনির ভাই, আমি যে বিষয়টা বলবো, যে ভাইয়ের যে কথাটা রিপিট করেছেন, আমি ওই কথা টেনে বলবো যে তারেক রহমান বলেছে যে আমরা
ক্ষমতায় আসলে 31 দফা বাস্তবায়ন করব এবং কোন প্রকার স্বৈরাচারদের, কোন প্রকার আপনার পেচিরদের, কোন প্রকার জালিমদের ঠাঁই হবে না। ঠিক দেখুন বর্তমান নমুনা যেভাবে চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজি নমুনা থেকে বুঝতে পারি শুধু চাঁদাবাজি বিএনপি করছে, কিন্তু চাঁদাবাজি সরাসরি মানে 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 ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি এখানে ছাত্রলীগ জড়িত আছে, এখানে আওয়ামী লীগ জড়িত আছে। এই চাঁদাবাজির সাথে শুধু বিএনপি জড়িত নয়, এটা ইনডিরেক্টলি কাজ করছে। পাশাপাশি আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেই বিষয়টা শেষ করতে পারিনি, যে বিএনপি বিগত দিনে আপনার 2001 থেকে 2006 পর্যন্ত আপনার যে আমলটা ছিল, এই আমলটা কিন্তু একটা দুর্নীতির শীর্ষ আমল ছিল, যা আমরা দেখতে পেয়েছি। সেটা হয়তো বর্তমান মানে আওয়ামী লীগ আমলে ওভারটেক করেছে, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, বিএনপি সেই অবস্থান কিন্তু এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। যদি কাটিয়ে উঠতে পারতো, মানে চিন্তা করতো যে 31 দফা আমরা বাস্তবায়ন করব, তাহলে বিএনপি প্রথমে অ্যাকশন নেওয়া দরকার ছিল। যেহেতু এখন সুযোগ আছে, এখন আমরা সরকার নই, আমাদের উপরে অনেক দায়ভার যাবে না, সেক্ষেত্রে মনির ভাই 1 মিনিট শেষ করছি, সেক্ষেত্রে দরকার ছিল যে 1 সপ্তাহের মধ্যে আলটিমেটাম দিয়ে যত চাঁদাবাজ আছে, যত অপরাধ কর্মকাণ্ড আছে, সন্ত্রাস আছে, কিংবা বিভিন্ন ধরনের মানে অপকার্যক্রমে আছে, তাদেরকে সম্পূর্ণ দল থেকে বহিষ্কার করে তারা নতুন ভাবে বিএনপি কে সাজানো। বিএনপি সেটা ব্যর্থ হয়েছে, শুধুমাত্র সরকারকে দায় দিলে হবে না, এখানে বিএনপির যথেষ্ট দায়বদ্ধতা আছে একটি বড় দল হিসেবে। বিএনপি সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি। ধন্যবাদ মনির ভাই।